আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন মন্ত্রীরা, এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? 5 বার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো। কত মামলা করেছেন আমার নামে? বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো? আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো। আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলের সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো শোনায়, সব সোনা 21 সালের পরে কেনা, সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব,
আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদগুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনারা দেখতে থাকুন, ওই কিছু গাড়ি যায় দেখবেন, তার পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ডচিত্র লাইভে দেখছে বাংলা। এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, অনেক দল হেরেছে, সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি। তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। জাস্ট ফায়ার, আগুন। আজকে বিধানসভাতে যে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাস্ট ফায়ার। অনেকটা সময় আজকে বক্তব্য রেখেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরোটাই শুনেছি। হয়তো আপনারা অনেকে শুনেছেন, যারা শুনেছেন নিশ্চয়ই বুঝেছেন কতটা আগুন ঝরা বক্তব্য আজকে রেখেছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করেছেন, কি নির্যাতন, কি অত্যাচার আগের সরকার করে গেছে। এখন আবার সব এ ব্লক সে ব্লক হয়েছে, অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা হচ্ছে। যিনি এলওপি হয়েছেন তিনিও অনেক কথা বলার চেষ্টা করছিলেন, গণতন্ত্র ইত্যাদি নিয়ে বক্তব্য। উল্টো কালীঘাট টিএমসি লোকেরাও অনেক কথা বলছিলেন। তো সবের একটা জবাব উনি কিন্তু আজকে দিয়েছেন। দিতে গিয়ে নিজের যে যন্ত্রণা, ওনাকে কিভাবে নানা হেনস্থা করা হতো, ওই এফআইআর করা হতো, কতগুলো কেস করা হয়েছিল, সেই সব বলেছেন। সেঞ্চুরি হয়ে গেছিল এফআইআরে। কোনো কিছু প্রোগ্রাম কর্মসূচি বা কোথাও যেতে গেলে পারমিশন নিতে কলকাতা হাইকোর্ট ছুটতে হতো, কতবার ছুটতে হয়েছে সেটাও বলেছেন। তো এখন তো কথা বলতে পারছেন, এটা উনি বলার চেষ্টা করেছেন যে এখনও তো কথা বলতে পারছেন আপনারা। আমরা তো মুখেতে ওই এঁটে দিয়ে বসে থাকার কথা বলিনি। তো আপনারা যে যা করেছেন আমরা তো সকলকে ডাকছি। আচ্ছা, আর একটা কথা কিন্তু উনি বললেন, তার উনিও কোথাও ফিল করছেন যে যা হচ্ছে ওখানে তাতে দলের যারা আছেন নিচুতলাতে তারা কেউ কেউ ক্ষুণ্ণ হচ্ছেন। আসলে ঠিক যে আসলে একটা মাইন্ডসেট হয়ে গেছিলো না, বা একটা দেখে আসা না, আগের যে সরকারটা চলছিল যারা বিরোধী তাদেরকে উপেক্ষা করতো। বিরোধী এমএলএ এমপি কাউকে ডাকতো না, আরও যারা তাদের কাউকে ডাকতো না, অথচ সরকারি প্রোগ্রাম হতো, প্রশাসনিক প্রোগ্রাম হতো। তো বর্তমান মুখ্যমন্ত্রী তো সেটা করছেন না। উনি তো সকলকে নিয়ে চলছেন, যেটা চলা উচিত। হতে পারেন বিরোধী কেউ, কিন্তু যখন উন্নয়নমূলক কিছু হয় তখন জনপ্রতিনিধি যে দলই হন না কেন তাকে ডাকতে হয়। তো উনি সেটা করছেন, কিন্তু সেটা করতে গিয়ে যেহেতু আমরা অতীতটাকে দেখে এসেছি ওই রকম, যারা বিরোধী তাদেরকে না ডাকা, উপেক্ষা করা। তো এখনকার মুখ্যমন্ত্রী যেহেতু সকলকে নিয়ে চলছেন, নিয়ম মেনে, অবশ্যই নিয়ম মেনে, আইন মেনে যেটা চলা উচিত সেটা করছেন, রাজধর্ম পালন করছেন, কিন্তু তাতে করে অনেকে হয়তো ক্ষুণ্ণ হচ্ছেন দলেরই। সেটা উনি কোথাও ফিল করেছেন যে ডাকছি বা কাউকে স্টেজে রাখছি উন্নয়নমূলক কোনো কর্মসূচি বৈঠকে, তো তাতে ক্ষুণ্ণ হচ্ছেন নিচুতলাতে, সেটা যে উনি কোথাও ফিল করছেন এটাকে পরিষ্কার করেও বললেন যে আমার দলের কর্মীরা হয়তো ক্ষুণ্ণ হচ্ছেন। আরেকটি জায়গার ক্ষেত্রে বলেছেন, রতুয়ার এমএলএর কথা বলতে গিয়ে বলেছেন, এমএলএর কথা যখন বলছিলেন তখন বলছিলেন যে এই কথা বললে হয়তো ওখানকার বিজেপি কর্মীরা অসন্তুষ্ট হবেন। এই যে বিষয়গুলো আসলে এমন একটা জামানা আমরা পার করে এসছি না, একটা অন্য টাইপের হয়ে গেছিলো। তো উনি এসে নতুনভাবে চলার বা চালানোর চেষ্টা করছেন, যেভাবে চলা উচিত একটা সরকারের। তো সেটা করতে গিয়ে কর্মীদের মনে কোথাও কোথাও আঘাত লাগছে, তো সেটাকে স্মরণ করিয়েই কথাগুলো বললেন যে এরকম হচ্ছে আমাদের কর্মীদের, তারপরেও কিন্তু আমি সকলকে নিয়ে চলছি। আর আপনারা এখানে এইসব বলতে এসছেন, বেশি গণতন্ত্র দেখাতে এসছেন, গণতন্ত্র মেনেই তো আমরা চলছি, কিন্তু আপনারা কি করেছিলেন বলে এতগুলো কথা উনি বললেন যে কোঅপারেট করুন, আমরা এই বাংলাকে নতুন করে গড়তে চাই, এগুলো করুন, দেখুন না কি করি। তবে
ওই যে বাকি কথাগুলো বললেন যে আমরা নতুন বিল আনছি, আইন আনছি, এই যে অধিবেশন এখানেই হবে, যে ওই অ্যারেস্ট করা হলো 2 মাস পর আইনি লড়াই করে জামিন পেয়ে গেলেন, তারপর ড্যাং ড্যাং, ওইসব চলবে না। আমরা এমন সিস্টেম করছি, ওই জুলুমবাজি বা এইসব যা সব হয়েছে বা কেউ নতুন করে করার চেষ্টা করলে তার একেবারে মাজা ভেঙে দেওয়ার মতো একটা পরিস্থিতি, যেটা আর কি ওনার বক্তব্য। সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা হবে, এবং সেটা বলতে গিয়ে যে ইঙ্গিতটা করলেন ওই আমতলা বা হরিশ চ্যাটার্জি রোডে যেসব বাড়িগুলো আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক, ভাইপোকে উদ্দেশ্য করে বলেছেন সব বাড়িকে বাজেয়াপ্ত করা হবে, নিলামে তোলা হবে। আর ওখানে আগে বলেছিলেন একবার অনাথ আশ্রম করব, আজকে বলেছেন যারা কলকাতার রাস্তায় ওই ছাদহীন জায়গাতে রাত্রি কাটান তাদেরকে থাকার ব্যবস্থা করব, তাদেরকে রাখার ব্যবস্থা করব। বুঝতে পারছেন কীভাবে উনি এগোতে চাইছেন? চুরি দুর্নীতি যা সব হয়েছে ওই সব করে পার পাওয়া যাবে না। ভাবছেন ধরে ফেললো কদিন 2 মাস থাকি জেলে, তারপর বেরিয়ে এসে সেগুলো ভোগ করব, সেই ভোগের সুযোগ বর্তমান সরকার দেবে না। একটা চোরকেও মানে ছাড়া হবে না, প্রত্যেকের ব্যবস্থা হবে পাটে পাটে। তো সেই মতোই হচ্ছে, প্রত্যেক দিনই দেখছেন তো যেভাবে অ্যারেস্টের খবর আসছে, প্রত্যেক দিনই সেগুলো আমরা শুনছি। তো এইসব বলেছেন, বললেন দেখুন না কি করি, দেখুন কি করি, যা করব ওই দেখবেন, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, যেমনটা গাড়িতে লেখা থাকে। আপনারা এসব করুন, যা পারছেন, মানে কোঅপারেট উনি চেয়েছেন, ওনারা সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাবেন, সেটাও কিন্তু বলেছেন। কিন্তু দর্শক, যখন এইসব শুনছি বা এইসব হুঁশিয়ারি যখন মুখ্যমন্ত্রী বিধানসভাতে দিচ্ছেন, তখন আরও একটা খবর সামনে এসছে। এটা কি? ভাইপো চলে যাচ্ছেন বিদেশে বা যাওয়ার চেষ্টা করছেন, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান, অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক, বিচারপতির দৃষ্টি আকর্ষণ। নিচে লেখা, বিদেশে যেতে চেয়ে মঙ্গলবার আইনজীবী সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। চোখের চিকিৎসা নাকি অন্য ভয়? চোখের চিকিৎসা, চোখের চিকিৎসা কি মানে এখনো ভালো হচ্ছে না? মাঝে মধ্যেই শুনি বিদেশে চোখের চিকিৎসা করতে যাচ্ছেন, মানে ওটা কি ভালো হয়ে উঠছে না? খুব রহস্যের। এখন এই যে যাবেন বলছেন, ফিরবেন তো? এখন এই সময়ে এই যে যাবেন বলছেন, ফিরবেন তো? খুব কিন্তু সন্দেহ হচ্ছে, কারণ এখন তো যা অবস্থা, যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে পুলিশ, সেন্ট্রাল এজেন্সি না, রাজ্যের পুলিশ যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। একটা রক্ষা কবচ আছে শৈজাল কাণ্ডে, তার তো হিয়ারিং হবে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে, যেটা মনে করা হচ্ছে কলকাতা হাইকোর্ট কিন্তু এবার হাত খুলে দেবে, কারণ শৈজাল কাণ্ডে অভিষেক ব্যানার্জি জাস্ট ফেঁসে গেছেন, এই কেসেতেই ওনাকে অ্যারেস্ট করা হতে পারে। তো কলকাতা হাইকোর্টের সেই হিয়ারিংটা খুব দ্রুতই, মানে 2 সপ্তাহ দিয়েছিল না, 2 সপ্তাহ কি 3 সপ্তাহ সময় দিয়েছিল, যে এখনই গ্রেপ্তার নয়, ওনাকে কোঅপারেট করতে বলা হচ্ছে। তো কোঅপারেট করতে বলা হয়েছে, কিন্তু সেরকম কোঅপারেট করেননি, যেটা সিআইডি সূত্রে খবর, রেজলিউশন কপি বা ওই শৈজালের যে বিষয়টা। তো ফলে যা পেয়েছে সিআইডি, হাইকোর্টে বললে মনে হয় হাইকোর্ট হাত খুলে দেবে, যে ঠিক আছে যখন কোঅপারেট করছেন আপনারা ব্যবস্থা নিন, তারপরই হয়তো সিআইডি গ্রেপ্তার করতে পারে। তো যখন এদিকে আমরা এইরকম ডেভেলপমেন্ট শুনছি তদন্তের, তো সেখানে উনি চোখের চিকিৎসার নাম করে পালাচ্ছেন, মানে বিদেশ চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? বিদেশ চলে যাওয়ার ব্যাপারটা কি? চলে যাচ্ছেন না পালাচ্ছেন গ্রেপ্তারির ভয়ে? আর ফিরবেন তো? দর্শক, খুব কিন্তু রহস্য, খুব কিন্তু মানে প্রশ্ন তৈরি হচ্ছে। দর্শক, বলবেন তো কেন এই সময় হঠাৎ করে অভিষেক পালাচ্ছেন? দর্শক, শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বক্তব্য রেখেছেন বিভিন্ন বিষয়, বাজেটের উপরেও বক্তব্য রেখেছেন, এবং উনি আরও সবথেকে মূল্যবান ওনার কাছে মনে হয় যে বক্তব্যটি উনি রেখেছেন, সেটি হচ্ছেন ওনাকে কয়টা মামলা দেওয়া হলো, উনি যখন বিরোধী দলের নেতা ছিলেন তখন উনি কতগুলি মামলা খেলো, সেই হিসাব উনি বিধানসভায় দিতেছেন। এতে রাজ্যের কি উপকারে আসবে এই কথাগুলি, এই আলোচনাগুলি, এবং রাজ্যের মানুষ এতে কি উপকৃত হবেন সেটা বোধগম্য নয়। উনি মানুষকে গল্প শুনিয়ে যেতে পারলে সেটাই বোধগম্য। দর্শক, মমতা ব্যানার্জি দীর্ঘ 17 বছর ক্ষমতা চালিয়ে চলে গিয়েছেন। তার
সে ক্ষমতায় থাকাকালীন মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েই তো শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় এনেছেন, যেন জনগণ তাদের মনের আশা পূরণ করতে পারেন, তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। কারণ ভারত একটি স্বাধীন রাষ্ট্র, এখানে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সবাই থাকবে। শুভেন্দু অধিকারী গতকাল দেখলাম তার বক্তব্যতে উনি বললেন, ভারতীয় যারা আছেন তারা যে ধর্মের হোক, যে বর্ণের হোক, কোনো সমস্যা নেই, তারা নির্দ্বিধায় এখানে জীবনযাপন করতে পারবেন, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করতে শিশুদেরকে বারণ করেছেন। আচ্ছা, মাদ্রাসায় শিশুদেরকে বারণ করার তার মেইন কারণ হচ্ছে, মাদ্রাসা থেকে তো আলেম বের হয় মুসলিমদের বংশ বিস্তার করার জন্য, এবং হিন্দুদের, এই যে শুভেন্দু অধিকারীর যেই হিন্দু প্রভাবশালী নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তাদের বিরোধিতা করার জন্য মুসলিমরা তাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, এমনটি মনে করেন শুভেন্দু অধিকারী। দর্শক, কারণ শুভেন্দু অধিকারী সব থেকে বেশি এখন ভয় মমতা ব্যানার্জিকে পায়, কারণ শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে যে পরিমাণ নিয়মকানুন উনি বানিয়েছেন, সেই নিয়মকানুন মানুষ আস্তে আস্তে দেখতেছেন এবং শুভেন্দু অধিকারীর উপর থেকে ভরসা হারাচ্ছেন। যদি শুভেন্দু অধিকারীর ক্ষমতা কোনোদিন চলে যায়, তাহলে মানুষ আবার সেই মমতা ব্যানার্জির কাছে ফিরে যেতে পারে। সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী এখন মমতা ব্যানার্জির সেই দলটিকে চিরপঙ্গু করে দেওয়ার মতো অবস্থা করেছেন, এমনকি করে দিয়েছেন। ঋতব্রতকে টাকা দিয়ে কিনে নিয়েছেন, এবং ঋতব্রত আবার তার এই যে টিএমসির যেই সব বিধায়করা রয়েছিলেন, যারা পাল্টি মেরে অলরেডি মমতা ব্যানার্জিকে লাথি মেরে চলে গিয়েছেন ঋতব্রতর সাথে, সেই ঋতব্রতকে আবার মমতা ব্যানার্জি কোনো একটি সময়ে দল থেকে বহিষ্কার করেছিলেন। ঋতব্রতর সেই ক্ষোভ মনের ভিতর রয়ে গেছেন। ঋতব্রত মমতা ব্যানার্জি যখনই ক্ষমতার পালাবদল হয়েছেন, তখনই ঋতব্রত পাল্টি মেরেছেন। ঋতব্রত তো আগে থেকেই পাল্টি মারার জন্য প্রস্তুত ছিলেন, সব নেতাদেরকে কিনে নিয়েছেন, সব বিধায়কদেরকে কিনে নিয়েছেন, এখন উনি বিরোধী দলের নেতা। দর্শক, এদিকে মমতা ব্যানার্জি দাবি করতেছেন টিএমসি তার দল, ওদিকে অন্য একজন সেই টিএমসির প্রধান নেতা হয়ে গেল, বিরোধী দল হিসেবে নেতা হয়ে গেল। তো মমতা ব্যানার্জির এখন কিছুই করার নেই। দর্শক, শুভেন্দু অধিকারী কালকে যেই বক্তব্যগুলি দিয়েছেন, সেই বক্তব্যগুলির কোনো একটি অংশ আপনারা এতক্ষণ দেখলেন। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো পশ্চিমবঙ্গের মানুষের আসলে কি হতে পারে, মমতা ব্যানার্জির সময়কাল ভালো কেটেছে নাকি এখন ভালো কাটতেছে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে দেন।